ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে 10,000 জেনারেল অ্যাওয়ারনেস পিএসসি মিসলেনিয়াসের জন্য। এর আগে এই সেটেরই আমরা বেশ কিছু কোয়েশ্চেন্স আলোচনা করে ফেলেছি অলরেডি আগে, তো ওইখানে সময় বেশি হয়ে গেছিলো, তো সবকটা প্রশ্ন আমরা আলোচনা করতে পারিনি। আমরা আগের সেটে এই কোয়েশ্চেন্সগুলো আলোচনা করেছি। দেখো, প্রশ্ন এবং সাথে শুধু আনসার নয়, সাথে প্রচুর ইনফরমেশন আমরা বলি, আর সাথে কনসেপ্ট ক্লিয়ার করতে করতে যাই। এত ইনফরমেশন একটা সেটের মধ্যে, একটা কোশ্চেনের মধ্যে, একটা কোশ্চেনের মধ্যে এত ইনফরমেশন যে তোমাদের প্রিপারেশন আরও বেশি ভালো, আরও বেশি স্মুথ হয়ে যাবে। তুমি যেই ইনফরমেশনগুলো জানো সেগুলো তোমার রিভিশন হয়ে যাবে, এবং যেগুলো না জানো সেগুলো তুমি জেনে নেবে, খাতায় লিখে নেবে। তো আমরা এগুলো সব করে ফেলেছিলাম, এই জিনিসগুলো, এই টপিকগুলো আমরা শুরু করব আজকে এখান থেকে। সব হয়ে গেছিলো এগুলো। পিডিএফ তুমি পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিও আপলোডের সাথে সাথেই, এই পুরোটাই দিয়ে দেবো। তো এতটা পর্যন্ত আমরা করে ফেলেছিলাম মিশ্র অর্থনীতি কি না, এখান থেকেই হবে। আচ্ছা, এতটা অবধি করিনি, এইখান থেকেই করবো আমরা আজকে, তাই তো? আচ্ছা চলো তাহলে শুরু করি। তার আগে একটু ক্লিয়ার করে নিই। প্রশ্ন বলছে মিশ্র অর্থনীতি, মিশ্র অর্থনীতির অর্থ কি? মানে এক কথায় বলতে চাইছে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো সেটা বলো তুমি। তো উত্তরটা হবে অপশন নাম্বার ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের সহ অস্তিত্ব, এটা হবে না। ঋণী ও দরিদ্রের সহাবস্থান, একেবারেই নয়। অপশন নাম্বার সি কারেক্ট, বেসরকারি এবং সরকারি খাতের সহাবস্থান। মানে যদি বলতে লাগে আমরা এইভাবে বলবো, ইকোনমির তিন প্রকার। ইকোনমির সেক্টর মানে ইকোনমির যে ধরন বা হচ্ছে ভাগ, তাকে তিন ভাগে ভাগ করা যায়। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো মানে হচ্ছে ইউএসএ, তারপরে ইউকে, এই ধরনের ইউরোপিয়ান এবং আমেরিকান কান্ট্রিগুলো ওরা ফলো করে হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমিকে। ক্যাপিটালিস্ট ইকোনমিতে কি হয়, এখানে হচ্ছে বেসরকারি যে সমস্ত এন্টিটিস গুলো থাকে তারাই হচ্ছে মানে ওদের হচ্ছে তোমার ইকোনমির মার্কেটের মধ্যে সর্বেসর্বা থাকে, তাদের মাধ্যমে ইকোনমি চলে, তো সেগুলোকে ক্যাপিটালিস্ট ইকোনমি বলা হয়। তারপরে আসে হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি। এখানে পুরোপুরি গভর্নমেন্টের ইনভলভমেন্ট থাকে, এবং হচ্ছে সম্পূর্ণ কিছু সবকিছুই সরকারিভাবে হয়, এটাকে বলি আমরা সোশ্যালিস্ট ইকোনমি। ঠিক আছে? আর এই দুটো সরকারি এবং বেসরকারির সহাবস্থান একসাথে যেখানে হয় সেটাকে আমরা বলি মিক্সড ইকোনমি, বা হচ্ছে তোমার মিশ্র অর্থনীতি। সোশ্যালিস্ট ইকোনমি আমরা ইউএসএসআর এ দেখতে পেতাম, যেটা বর্তমানে এখন রাশিয়া। ওকে, তারপরে চায়না, এগুলোতে সব সোশ্যালিস্ট ইকোনমি দেখা যায়। মিক্সড ইকোনমিতে দেখা যায় হচ্ছে কোথায়, আমাদের ভারতবর্ষ মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতির দেশ। তো এবার এই মিশ্র অর্থনীতি মানে হচ্ছে আমাদের দেশে সরকারি বেসরকারি দুটো এন্টিটিসই একসাথে চলতে পারে। ঠিক আছে, এরপরে আমরা বলবো ডবল ফল্ট কোন খেলার সাথে যুক্ত। এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডবল ফল্ট। এই ধরনের তোমরা কোয়েশ্চেন্স কিন্তু পেতে চলেছো, মানে প্রত্যেকটা স্পোর্টস রিলেটেড যে টার্মিনোলজি গুলো সেগুলো আসবে। এটা হবে অপশন নাম্বার সি, টেনিসের সাথে যুক্ত ডবল ফল্ট। ঠিক আছে, এবার টেনিস, এটা হচ্ছে লন টেনিস, টেবিল টেনিস দুই ধরনের হয়। যদি লন টেনিসের কথা বলি, আমাদের ভারতবর্ষের লন টেনিস প্লেয়ারের একজন নাম বলো খুব বিখ্যাত, সেটা হচ্ছে সানিয়া মির্জা। আমরা প্রত্যেকে জানি লিয়েন্ডার পেজ, এরা সবই হচ্ছে টেনিস প্লেয়ার হয়। ঠিক আছে, আচ্ছা, টেনিসের সব থেকে প্রাচীনতম গেম হচ্ছে উইম্বলডন। উইম্বলডন লন্ডনে বা ইংল্যান্ডে এটা অরিজিন হয়েছিল, মানে শুরু হয়েছিল, এখনো ওখানে হয়। 1877 সালে এটা হচ্ছে প্রথম স্টার্ট হয়েছিল উইম্বলডন। এছাড়াও আমেরিকান, ফ্রেঞ্চ এবং হচ্ছে টেনিস রিলেটেড আরো কিছু টার্মস মনে রাখতে হবে, যেমন হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা স্ম্যাশ, পরীক্ষায় বেশ আসে। স্ম্যাশ ইম্পর্টেন্ট, ডিউজ, ডিউজ মনে রাখবে। তারপর মনে রাখবে এস। ঠিক আছে, আরেকটা আছে মনে রাখবে, দুটো একসাথে বলবে, একটা হচ্ছে ব্যাক হ্যান্ড, আরেকটা হচ্ছে ফোর হ্যান্ড। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট এই কটা। আর টেনিসের একজন প্লেয়ার আছে সানিয়া মির্জা, তার একটা বই আছে খুব ইম্পর্টেন্ট বইটা, সেটা হচ্ছে এস এগেইনস্ট অড। ঠিক আছে, এস এগেইনস্ট অড।
নোভাক জোকোভিচ নাম শুনেছো? নোভাক জোকোভিক। সেই নোভাক জোকোভিক হচ্ছে প্রথমত মনে রাখবে সার্বিয়ার হচ্ছে প্লেয়ার, টেনিস প্লেয়ার, এবং তার বইটার নাম মনে রাখবে সার্ভিস। তার বইটার নাম হচ্ছে সার্ভ টু উইন, মনে থাকবে সার্ভ টু উইন, ইম্পর্টেন্ট। আচ্ছা, ফুটবলের, এশিয়ান ফুটবলের সব থেকে পুরনো যে গেমটা সেটার নাম হচ্ছে ডুরান্ড কাপ। ওকে, এটা তৈরি হচ্ছে, এটা 1888 সালে সিমলাতে খেলা হয়েছিল, মনে থাকে যেন। আচ্ছা, জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়ার নাম শুনেছি আমরা। 2020 যেটা হয়েছিল হচ্ছে 2021 টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল এনেছিলেন দ্বিতীয়, সেকেন্ড হচ্ছে ইন্ডিভিজুয়ালি যিনি হচ্ছেন গোল্ড এনেছিলেন ভারতের হয়ে। আর ফার্স্ট কে এনেছিলেন? ফার্স্ট এনেছিলেন 2008 সালে। 8 সালে কে এনেছিলেন? 8 সালে অভিনব বিন্দ্রা। আরে অভিনব বিন্দ্রা 2008 সালে কিসে না? শুটিংয়ে, রাইফেল শুটিং। ঠিক আছে, মুভি শুটিং না, রাইফেল শুটিং। তারপরের প্রশ্ন বলছে যে কিলোওয়াট আওয়ার কিসের একক? কিলোওয়াট আওয়ার কিসের একক? অপশন নাম্বার এ বল, শক্তি, ক্ষমতা না ভরবেগ? উত্তর হবে অপশন নাম্বার সি, ক্ষমতার একক। ক্ষমতার একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। ওকে, বলের একক কি? বলের একক এসআই অ্যান্ড আমরা সিজিএস এ বলবো। সিজিএস বলের একক হচ্ছে প্রথমত নিউটন অ্যান্ড ডাইন হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও নিউটন তো চলো সায়েন্টিস্ট তার নামে রাখা হয়েছে, কিন্তু এর ভেতরে কিছু না কিছু তো রয়েছে একক। তো বলের মধ্যে যে এককটা মনে রাখবো সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড হচ্ছে সিজিএস এ চলে আসবে কেজির জায়গায় গ্রাম, মিটারের জায়গায় সেন্টিমিটার, অ্যান্ড আমরা সবসময় সেকেন্ডকে সেকেন্ড স্কোয়ার বলবো। ঠিক আছে, সময়ের একক সেকেন্ডই হয় সবসময়। ঠিক আছে, আচ্ছা বেশ। পরের প্রশ্ন এগোতে পারি আমরা। আচ্ছা, ভরবেগেরও ভালো আছে তোমার ভরবেগ। আচ্ছা, বলও হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, আর ভরবেগও হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তার মানে মান ও অভিমুখ দুই আছে। ঠিক আছে, ভরবেগের এসআই ইউনিট অ্যান্ড হচ্ছে সিজিএস ইউনিট। বলতে পারবে কি ভরবেগের? দেখো, বেগ মানে বল, আর ভর মানে হচ্ছে মাস। তার মানে হচ্ছে এটার মধ্যে থাকবে নিউটন সেকেন্ড। ঠিক আছে, নিউটনের জায়গায় কি আসবে? ডাইন সেকেন্ড হবে। ওকে, ডাইন সেকেন্ড। আরো ভালো করে যদি বলতে হয় তাহলে সিজিএস এ বলবো কেজি, তারপরে কেজির জায়গায় আসবে হচ্ছে মিটার পার সেকেন্ড। একই রকম ভাবে সিজিএস এ কি বলবো? কেজির জায়গায় আসবে হচ্ছে গ্রাম অ্যান্ড সেন্টিমিটার সেকেন্ড। মনে রাখো, এখানে যদি স্কোয়ার দিতাম তাহলে ফোর্স হয়ে যেত, কি বল হয়ে যেত, কিন্তু স্কোয়ার দেবো না। ঠিক আছে, এগুলো হচ্ছে একক। পরের প্রশ্ন কোনো না কোনো এক্সামে আসেই, এগুলো বেশ আসে, খুবই আসে। চলো, বলছে সোজা প্রশ্ন একদম, এলপিজির মুখ্য উপাদানটি কি কি? এলপিজির মুখ্য উপাদান আমরা জানি এলপিজিতে তিনটে জিনিস থাকে। কি কি থাকে? হচ্ছে প্রোপেন থাকে, বিউটেন থাকে, আইসোবিউটেন। এই তিনটে নিয়ে হচ্ছে এলপিজি তৈরি হয়, কিন্তু সব থেকে প্রধান হচ্ছে অপশন নাম্বার ডি, বিউটেন কিন্তু গ্যাস লাইটারও থাকে, গ্যাস লাইটারও থাকে। ঠিক আছে, এবার তোমরা যখনই গ্যাস লিক হয়, এই যে প্রোপেন, বিউটেন, এইগুলো, এই এলপিজি হচ্ছে একটা কি বলে অডওয়ারলেস অ্যান্ড হচ্ছে কালারলেস, মানে হচ্ছে গন্ধ এবং হচ্ছে বর্ণবিহীন এক ধরনের রং এই তোমার গ্যাস। তো সেই কারণে এটা যখন লিক হয় রান্নার ঘরে তখন আর বুঝতে পারবো না। সেই জন্য ওখান থেকে যাতে আমরা বুঝতে পারি যে গ্যাস লিক হচ্ছে, যাতে কারণ দাহ্য, সেই দাহ্যতার হাত থেকে বাঁচার জন্য এক ধরনের স্মেলিং এজেন্ট বা হচ্ছে তোমার গন্ধ জাতীয় জিনিস মেশানো হয়। যখনই লিক করে সেই গন্ধটাই আমাদের নাকে আসে, সেটার নাম হচ্ছে, মনে রাখবে, সেটার নাম হচ্ছে ইথাইল মারকেপটেন। যখন লিক হয় যে গ্যাসটা নাকে আসে আমাদের, সেটা হচ্ছে ইথাইল মারকেপটেন। এলপিজির পুরো নাম আমরা প্রত্যেকে জানি, পেট্রোলিয়াম লিকুইফাইড গ্যাস। পেট্রোলিয়াম লিকুইফাইড মানে লিকুইড ইয়েতে থাকে,
মিথেনকে আমরা কি বলি? মিথেনকে আমরা বলি হচ্ছে মার্স গ্যাস বলা হয়। ধান ক্ষেত, পেডি, গোবর গ্যাস, সেখানে হচ্ছে মিথেন পাওয়া যায়। মিথেনও খুব দাহ্য হয়। আর ঠিক আছে, এই আর কি। পরের প্রশ্ন বলছে যে পেন্সিলে ব্যবহৃত পদার্থটা কি? পেন্সিলে ব্যবহৃত আমরা গ্রাফাইট ব্যবহার করি। ভীষণ ইম্পর্টেন্ট। সি গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপভেদ। ওকে, গ্রাফাইট থেকে একটা জিনিস মনে রাখবে, গ্রাফাইটের ইউজ 1 নম্বর মনে রাখবে, এটা হচ্ছে কি পিচ্ছিলকারক, লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার হয়। লুব্রিকেন্ট মানে হচ্ছে তোমার এই যে পিচ্ছিল করে গ্রিস যে কাজে লাগে সেই কাজে গ্রাফাইটকেও ব্যবহার করা হয়। আর কি কাজে ব্যবহার করা হয় গ্রাফাইটে ব্যবহার হচ্ছে তোমার নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর গুলো হয় সেখানে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। মডারেটর হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে হিট অ্যান্ড ইলেকট্রিসিটি দুটোরই বোথ গুড কন্ডাক্টিভিটি, মানে গুড কন্ডাক্টর হিটেরও এবং হচ্ছে ইলেকট্রিসিটিরও। ঠিক আছে, গ্রাফাইট মনে থাকে যেন। পরের প্রশ্ন বলছে কোন বৈদেশিক আক্রমণকারী সোমনাথ মন্দির ধ্বংস করে দিয়েছিল? সোমনাথ মন্দির ধ্বংস করেছিল চেঙ্গিস খান, সুলতান মাহমুদ। অপশন নাম্বার বি সুলতান মাহমুদ। কত সালে? না 1025 সালে। কোথায় সোমনাথ মন্দির? গুজরাটে অবস্থিত। ঠিক আছে, তিনি প্রথমবার ভারত আক্রমণ করেছিলেন। টোটাল কতবার আক্রমণ করেছিলেন? টোটাল হচ্ছে 17 বার আক্রমণ করেছেন। ঠিক আছে, প্রথমবার কবে? 1001 সালে তিনি দুজন শাহী বংশীয় হিন্দু রাজাকে পরাস্ত করেছিলেন। প্রথমত মনে রাখবে আনন্দপাল এন্ড তার পুত্র জয়পাল। কোথাকার রাজা ছিলেন? কাশ্মীরের হিন্দু শাহী বংশীয় রাজা ছিলেন এই আনন্দপাল জয়পাল, পরাস্ত করেছিলেন। আর চেঙ্গিস খান ভারতে এসেছিলেন হচ্ছে ইলতুৎমিশের সময় 1221 সালে। অ্যাকচুয়ালি ভারতে আসেনি, তিনি মঙ্গলবাণীকে আক্রমণ করতে চেয়েছিলেন। তার পিছু পিছু ভারতে আসতেন যদি মঙ্গলবাণীকে স্থান দিত ইলতুৎমিশ, কিন্তু দেননি চেঙ্গিস খানের আক্রমণের ভয়ে। ঠিক আছে, আচ্ছা, বাবর আমরা প্রত্যেকে জানি 1526 সালে তিনি একটি টেকনিক মানে যুদ্ধনীতি প্রচলন করেছিলেন, যেটাকে আমরা রুমি টেকনিক বলি। ঠিক আছে, রুমি টেকনিক। আর বাবরের বইটা হচ্ছে বাবরনামা, তিনি নিজেই লিখেছেন। বাবরনামা নিজেই লিখেছেন। কি ভাষায়? তুর্কি ভাষায়। ঠিক আছে, তুর্কি ভাষায়। এটাকে পার্সিয়ানে কে ট্রান্সলেট করেছিল? এই বৈরাম খান পুত্র খানে খান্নান। বৈরাম খান পুত্র হচ্ছে খানে খান্নান, তিনি এটাকে পার্সি ভাষায় ট্রান্সলেট করেছিলেন, বলে দিলাম। আর হচ্ছে মোহাম্মদ ঘুরি, আমরা জানি মোহাম্মদ ঘুরি হচ্ছে দুবার ভারত আক্রমণ করে। একটা হচ্ছে 1191, একটা হচ্ছে 1192। দুটোতেই মধ্যে প্রথমটা তিনি পরাস্ত হন, দ্বিতীয় মানে কার দ্বারা পরাস্ত হন? তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তার কাছে পরাস্ত হয়েছিলেন। দ্বিতীয়বার সফল হয়ে যায় ভারতকে তুর্কি সাম্রাজ্য স্থাপন করতে। আর এটা ছিল হচ্ছে তরাইনের যুদ্ধ। তরাইন। ঠিক আছে, এই তরাইনের যুদ্ধ প্রথমটাতে তিনি বিফল হন, দ্বিতীয়টাতে সফল হয়ে যায়। আর এখান থেকে ইনফরমেশন। চলো পরের প্রশ্ন বলি। পরের প্রশ্ন বলছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন? বিক্রমশিলা কে স্থাপন করেছিল? অপশন নাম্বার বি ধর্মপাল স্থাপন করেছিলেন হচ্ছে বিক্রমশিলা। আচ্ছা, তার পিতা নাম হচ্ছে কি? গোপাল। যিনি হচ্ছেন পাল বংশের ফাউন্ডার, তিনি ওদান্তপুরী স্থাপন করেছিলেন। ওদান্তপুরী স্থাপন করেন। আর পালরা কি ছিল? পালরা হচ্ছে বুদ্ধিস্ট ছিলেন। আর তাদেরকে বলা হতো রুহিমি। একজন আরব বণিক ছিলেন, নাম হচ্ছে সুলেমান, তিনি এটা নামটা দিয়েছিলেন সুলেমান। আর কি মনে রাখবো? কনিষ্ক সম্পর্কে কি বলবো, অনেক প্রচুর বলা আছে। কনিষ্কর সময় হচ্ছে থার্ড হয়েছিল, কি বলে তোমার, না থার্ড না, ফোর্থ বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। তার দুটো ক্যাপিটাল, একটা হচ্ছে পুরুষপুর, আরেকটা হচ্ছে মথুরা। পুরুষপুর অ্যান্ড মথুরাতে তার সেকেন্ড ক্যাপিটাল। মথুরাতে তার হেডলেস স্ট্যাচু পাওয়া গেছিল। হেডলেস স্ট্যাচু মানে মস্তিষ্কবিহীন স্ট্যাচু পাওয়া গেছিল। তাকে তার কয়েনে হেলমেট পরা অবস্থায় দেখা যায়।
আর চন্দ্রগুপ্ত মৌর্যের দুটো ক্যাপিটাল ছিল, একটা হচ্ছে পাটলিপুত্র, একটা হচ্ছে উজ্জয়িন। উজ্জয়িনী মধ্যপ্রদেশ অবস্থিত। আর চন্দ্রগুপ্তই হচ্ছে নবম, মানে নটা যে জুয়েল না কি বলে তোমার নবরত্ন পালন করতে, তার রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে কালিদাস। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য নয়, চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা যেটা চন্দ্রগুপ্ত আছে, কিন্তু এটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত না, চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলছে। আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত হিসাবে আমরা ধরলাম গুপ্ত বংশীয় রাজা, ঠিক আছে। আর হর্ষবর্ধনের 3টে ইম্পর্টেন্ট বই আছে। 1 নম্বর মনে রাখবে নাগানন্দা, নাগানন্দা। তারপরে মনে রাখবে হচ্ছে রত্নাবলী, রত্নাবলী। 3 নম্বর মনে রাখবে হচ্ছে নাগানন্দা, রত্নাবলী। আর একটা হচ্ছে প্রিয়দর্শিকা, প্রিয়দর্শিকা, ঠিক আছে, প্রিয়দর্শিকা। আর তার যে রাজসভায় একজন তার রাজকবি ছিলেন, তার নাম হচ্ছে বাণভট্ট, বাণভট্ট। তার লেখা বইটার নাম কি? বাণভট্টের হর্ষচরিত, আমি প্রত্যেকেই জানি। আর হর্ষবর্ধনের সময় একজন চীনা পর্যটক ভারতবর্ষে এসেছিলেন, নাম হচ্ছে হিউয়েন সাং, ঠিক আছে। হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন। তার বিবরণী থেকে আমরা নালন্দার বিবরণ অনেক পাই। তিনি নালন্দা ইউনিভার্সিটিতে এসেছিলেন পড়াশোনা করবার জন্য। হর্ষবর্ধনের সময় বাংলার একজন, হর্ষবর্ধনের খুব গুরুত্বপূর্ণ একজন কম্পিটিটর ছিলেন বাংলার, নাম হচ্ছে শশাঙ্ক। শশাঙ্ক তার সময়ে খুবই, বাংলার রাজা শশাঙ্ক তিনি ছিলেন। আচ্ছা, ঠিক আছে। আর 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 কি বলবো এখান থেকে? শশাঙ্ক এবং হর্ষবর্ধনের সমসাময়িকই একজন ছিলেন, তার নাম হচ্ছে আসামের রাজা, তার নাম হচ্ছে, আসামের একজন রাজা ছিলেন সেই সময়কার, তাদেরই সমসাময়িক, নাম হচ্ছে ভাস্কর বর্মন, ভাস্কর বর্মন, ঠিক আছে, ভাস্কর বর্মন। আসামের প্রাচীন নাম হচ্ছে কামরূপ, আসামের প্রাচীন নাম কামরূপ। আর এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক বলছি, মানে ইনফরমেশন শেয়ার করছে, সেটা হচ্ছে হর্ষবর্ধনের সময় দক্ষিণ ভারতের একজন রাজার নাম হচ্ছে পুলকেশী, পুলকেশী টু, ঠিক আছে। এই পুলকেশী টু এর সাথে হর্ষবর্ধনের লড়াই হয়েছিল নর্মদা নদীর তীরে, নর্মদা রিভারের তীরে পুলকেশী টু এর সাথে, ঠিক আছে। পুলকেশী টুর সভাকবি হচ্ছে রবি কীর্তি। আর তো চলো কি আছে, পড়ো নেক্সট কোশ্চেন। কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন হয়? ম্যাপ দেখানো উচিত ছিল আমার, ঠিক আছে, ম্যাপ আনিনি, বলে দিচ্ছি। তাসমানিয়া ইন অস্ট্রেলিয়া, যদি তোমরা ম্যাপটা গিয়ে দেখবে, ওইখানটাতে একটা সি রয়েছে, যেখানটাতে তোমার তাসমানিয়া আইল্যান্ড, অস্ট্রেলিয়া উপরে রয়েছে, নিচে হচ্ছে তোমার তাসমানিয়া আইল্যান্ড রয়েছে, মাঝখানে একটা ওয়াটার বডিজ রয়েছে। ওই ওয়াটার বডিটা কি? ওয়াটার বডিটা হচ্ছে তোমার, আচ্ছা, তো পৃথিবীতে বেশ কিছু স্ট্রেট আছে, তার মধ্যে একটা হচ্ছে বাস স্ট্রেট, মনে রাখবে, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যান্ড তাসমানিয়ার মাঝখানে রয়েছে বাস স্ট্রেট, অগভীর একটি জলাশয়, যেটাকে বলা হয় হচ্ছে তোমার স্ট্রেট বা প্রণালী বলা হয়। ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে একটি প্রণালী রয়েছে, সেটাকে আমরা কি প্রণালী বলি? পক প্রণালী। এটা আমরা প্রত্যেকেই জানি, পক প্রণালী ছোটবেলা থেকে পড়ে এসেছে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে, ঠিক আছে। কুক প্রণালী যেটা রয়েছে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের দুটো আইল্যান্ডের মাঝখানে রয়েছে, তাসমানিয়া সিতে, তাসমানিয়া সি, ঠিক আছে, নিউজিল্যান্ডের কাছে রয়েছে। আর বেরিং প্রণালী প্রত্যেকে জানি, আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছি, খুবই আর কি কমন একটা ব্যাপার। বেরিং প্রণালী হচ্ছে এশিয়া, এশিয়ার রাশিয়া, ওকে, অ্যান্ড আমেরিকা, নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা, ঠিক আছে। আর ইউরোপ অ্যান্ড আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে যে জিব্রাল্টার, জিব্রাল্টার প্রণালী হচ্ছে ভূমধ্য সাগরে, আর হচ্ছে তোমার ভূমধ্য সাগর এবং হচ্ছে তোমার আটলান্টিক ওশানকে যুক্ত করে, যুক্ত করে যদি বলে তাহলে আটলান্টিক, আটলান্টিক অ্যান্ড মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সি, ঠিক আছে। আর যদি বিচ্ছিন্ন করে তাহলে বলবো, তাহলে হচ্ছে ইউরোপ অ্যান্ড আফ্রিকা, ঠিক আছে। ভীষণই ডিপ এই জায়গাটা জিব্রাল্টার। আর চলো নেক্সট কোশ্চেন বলছে, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো? ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা বলেছে, উত্তর লিখবো কি? উত্তর লিখবো আরাবল্লী। আরাবল্লীটি হচ্ছে ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত, বা হচ্ছে আমরা বলতে পারি এটাকে ভাঁজ পর্বত, ভঙ্গিল পর্বতকে এক কথায় বলতে পারি ইংরেজিতে কি বলি বলতো? ফোল্ড মাউন্টেন, ফোল্ড মাউন্টেন বলি। তো হিমালয় একটা ফোল্ড মাউন্টেন, কিন্তু এটা নিউ ফোল্ড মাউন্টেন, ঠিক আছে, নিউ ফোল্ড মাউন্টেন। ওল্ড এর মধ্যে আরেকটা রয়েছে, বিশ্বের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ইউরাল মাউন্টেন,
ইউরাল মাউন্টেন, যেটা হচ্ছে তোমার এশিয়া ও ইউরোপ একে বিচ্ছিন্ন করেছে ইউরাল মাউন্টেন। এটা হচ্ছে ওল্ড ফোল্ড মাউন্টেনের উদাহরণ। ওকে, আচ্ছা, হিমালয়ে অর্ধচন্দ্রাকার এইভাবে করে এসছে, এইভাবে করে সাউথের দিকে ইয়ে গেছে, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে তোমার মনে করো ইস্ট, এটা হচ্ছে এদিকে হচ্ছে চায়না, আর এটা হচ্ছে পাকিস্তান। তো এইভাবে করে যে যে মাথাগুলো নেমে এসছে নিচের দিকে চিরুনির মতন, এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় হচ্ছে সিনটেক্সিয়াল ব্যান্ড। সিনটেক্সিয়াল ব্যান্ড, ঠিক আছে, বেঁকে গেছে বলে সিনটেক্সিয়াল ব্যান্ড বলা হয়। এটা দুদিকেই দেখা যায়। আর একদম পশ্চিমে এইখানটাতে অবস্থিত হচ্ছে নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত পাকিস্তানে পড়ে। আর এখানে অবস্থিত একদম ইস্টে চায়নাতে, সেটা হচ্ছে নামচা বারোয়া। নামচা বারোয়া, ঠিক আছে। আর তো কতই আছে কিছু বলার। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট প্রত্যেকে জানি, যেটা নেপালে অবস্থিত, কিন্তু হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু ভারতে অবস্থিত, সেটাকে বলা হয় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে, এটা হচ্ছে থার্ড হাইয়েস্ট ওয়ার্ল্ডের মধ্যে, আর ভারতের দ্বিতীয় উচ্চতম, কিন্তু হিমালয়ে ভারত অবস্থিত ফার্স্ট, ঠিক আছে, হিমালয়ে ভারত অবস্থিত ফার্স্ট। এটা হচ্ছে ভুলে যাবে ব্যাপারটা। কিন্তু আমাদের কেটু কি? কেটু হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা হচ্ছে পরে কোথায় পড়ে? পিওকেতে পড়া হয়, পিওকেতে পড়ে। আর এটা হচ্ছে তোমার কারাকোরামে পড়ে। এটা ভারত হিমালয়ের পার্ট নয়, কারাকোরাম মাউন্টেনে পড়ে। কারাকোরাম মাউন্টেনে পড়ে কেটু, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ পিওকেতে পড়ে। আর ভারতে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, যেটি হচ্ছে হিমালয়ের সেকেন্ড, কিন্তু ওয়ার্ল্ডে হচ্ছে থার্ড। এটা ভারতের সেকেন্ড, ঠিক আছে। আর মাউন্ট এভারেস্ট এটা পৃথিবীর হচ্ছে সর্বোচ্চ। যাই হোক, বুঝে নিও একটুখানি, বহুত ঝামেলার ব্যাপার আছে জায়গাটাতে। ঠিক আছে। কাংটো হচ্ছে পুরো নর্থ ইস্টের সর্বোচ্চ শৃঙ্গ। এটা পরে হচ্ছে কোথায়? অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশ, ঠিক আছে, অরুণাচল প্রদেশে পরে হচ্ছে কাংটো, সর্বোচ্চ শৃঙ্গ পুরো মাউন্ট নর্থ ইস্টের। আর একটা জিনিস মনে রাখবে, নর্থ ইস্টে যখন নাকি নিচের দিকে এইভাবে করে নেমে এসছে পাহাড়গুলো, এই পাহাড়গুলোকে কি বলে? এগুলোকে বলে হয় পটকাইবুম। পাটকইবুম বা পটকাইবুম বলা হয় হচ্ছে এতে, ঠিক আছে। পরের, আচ্ছা, থ্যাংক ইউ, হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা যারা প্রিপারেশন করছে তাদের মধ্যে শেয়ার করো। আর কি করবে, পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, সেম এটাই পাবে। আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। খুব শিগগিরই আরেকটা নতুন সেট নিয়ে আমরা হাজির হব।